রাষ্ট্রবিজ্ঞান তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা চলছে, মানে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা চলছে। সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পার্টের জন্য আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছি রাষ্ট্রের বৈশিষ্ট্য বা মূল উপাদানগুলো। সেই বিষয়গুলো আলোচনা করার পর আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব বলে রেখেছিলাম, সেটা হচ্ছে কি, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য, তার সঙ্গে আরেকটা প্রশ্ন বা আরেকটা বিষয় আলোচনা করা হবে, সেটা হচ্ছে রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে তুলনামূলক পার্থক্য। এই তুলনামূলক পার্থক্য যেখানে করব, মানে যেটা আলোচনা হবে, সেখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে পার্ট 3 আলোচনা। এই পার্ট 3 আলোচনার মধ্য দিয়ে এই অধ্যায়টা আমরা আলোচনা শেষ করব। এই আলোচনা শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবে এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর আলোচনা পাবে এবং তার সঙ্গে এই অধ্যায় থেকে যত রকমের মূল এমসিকিউ রয়েছে তার একটা পিডিএফ দিয়ে দেব। সেই পিডিএফে তোমার পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখবে, সেই ভিডিওগুলোতে বা আলোচনাগুলোতে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের আজকে মূল আলোচনায় আসা যাক। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা করব, সেই আলোচনাটা কি আছে? রাষ্ট্র ও সরকার। এই রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করা হবে। তাহলে রাষ্ট্র এবং সরকার, রাষ্ট্র সরকারের যে বিষয়টা অতীতকালে, প্রাচীনকালে এই দুটো বিষয়কে এক করে দেখা হতো, মানে রাষ্ট্রই যা তাই হচ্ছে সরকার। আমরা রাষ্ট্র ও সরকার বিষয়টা আলোচনা করছি কেন, সেটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ এখন দেখবে কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বক্তব্য পেশ করার সঙ্গে সঙ্গেই তাকে বলা হয় সে রাষ্ট্রদ্রোহিতা করছে, কিন্তু সে সরকার সম্বন্ধে বা সরকারের বিরুদ্ধে কিছু বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তুমি রাষ্ট্রদ্রোহিতা করছো। তাহলে রাষ্ট্র আর সরকার দুটো কি একই বিষয়, একই জিনিস? অতি প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারকে এক বলে মনে করা হতো। আমরা দেখেছি একটা উক্তি, আমি রাষ্ট্র, এই উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। তাহলে আমি রাষ্ট্র এই শব্দটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি রাজাই রাষ্ট্র, সরকার রাষ্ট্র একই জিনিস। কিন্তু যখন দিন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যখন আমরা আধুনিক যুগের দিকে আসতে শুরু করছি, তখন একজন দার্শনিক টমাস হবস, তিনিও কিন্তু বলেছিলেন রাষ্ট্র এবং সরকার একই জিনিস। কিন্তু তারপরে যখন জন লকের কথা আমরা জানলাম, আমরা প্রথম অধ্যায়ে এটা আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায়েও একটু আধটু বলেছি, জন লক প্রথম তিনি বলেছিলেন রাষ্ট্র এবং সরকার বিষয়টা আলাদা। এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। কোনো সময় রাষ্ট্র সরকারকে গুলিয়ে দেওয়া উচিত হবে না। তবে বর্তমানে সরকার রাষ্ট্র নামক একটি জামা পড়েছে। তুমি সরকারকে কিছু বললেই সঙ্গে সঙ্গে বলবে রাষ্ট্রের বিরুদ্ধে তুমি কথা বলছো। তাহলে চলে আসো, আমরা বিষয়টা দেখি রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি রয়েছে। আমরা রাষ্ট্রের সংজ্ঞা পড়েছি, গার্নারের সংজ্ঞা পড়েছি। আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পাঠে সরকারের সংজ্ঞা কিন্তু দেখেছি, অনেক রাষ্ট্রবিজ্ঞানী সরকারের সংজ্ঞা দিয়েছেন। আমরা আর বিস্তারিত যাচ্ছি না, তোমরা দ্বিতীয় পাঠে দেখে নেবে বিষয়টা গিয়ে। যদি এখানে আলোচনা করি তাহলে কিন্তু আলোচনা দীর্ঘায়িত হবে। আমরা একবারে মূল পয়েন্টেই চলে আসি, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য যেটা রয়েছে, প্রথম পার্থক্য উপাদান। রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে বা 4টি বৈশিষ্ট্য রয়েছে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। এই 4টি উপাদান নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। অন্যদিকে সরকারের কিন্তু এরকম কোনো বৈশিষ্ট্য নেই বা এরকম কোনো উপাদান নেই, মানে এই বৈশিষ্ট্য থাকলে তাকে সরকার বলা যাবে। কিন্তু সরকারের অনেক ধরন রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম সরকারের ধরন রয়েছে। কোথাও গণতান্ত্রিক সরকার, কোথাও এককেন্দ্রিক সরকার, কোথাও আবার মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা রয়েছে, সরকার রয়েছে, আবার কোথাও রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, আবার কোনখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আবার কোথাও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বা সরকার রয়েছে। তাহলে সরকারের বিভিন্ন ধরন, রূপ রয়েছে, কিন্তু সরকারের কোনো রকম কোনো উপাদান আমরা দেখতে পাই না। 2 নম্বর, প্রকৃতি।
রাষ্ট্র একটি তত্ত্বগত বিমূর্ত ধারণা। রাষ্ট্র কিন্তু কোনোভাবেই নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে না। রাষ্ট্রের এই বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে কে? সরকার। তাহলে সরকার একটি মূর্ত ধারণা। সরকার হচ্ছে রাষ্ট্রের বাস্তব স্বরূপ, যেটাকে আমরা চোখে দেখতে পাই। তাছাড়া সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র তার নিজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে। তাহলে এটা গেল প্রকৃতি, মানে রাষ্ট্র এবং সরকারের প্রকৃতি কেমন। এরপরে আছে 3 নম্বরে রয়েছে সার্বভৌম। সার্বভৌম শব্দটির অর্থ তোমরা জানো। সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে চরম ক্ষমতা। এটি রাষ্ট্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। একমাত্র রাষ্ট্রই এই চরম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রকে ব্যতি রেখে, মানে রাষ্ট্র ছাড়া অন্যান্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এই ক্ষমতা ভোগ করতে পারে না। কিন্তু অন্যদিকে যদি আমরা সরকারের কথা বলি, সরকার কিন্তু কোনোভাবেই এই সার্বভৌম ক্ষমতা ভোগ করে না। তাহলে এটা গেল সার্বভৌমিকতার দিক থেকে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য। তারপরে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে কি? স্থায়িত্ব। অনেকে বলেন রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, এর একটি সুষ্ঠু ধারাবাহিকতা রয়েছে। কিন্তু অন্যদিকে সরকার পরিবর্তনশীল। কেমন সরকার পরিবর্তনশীল? সরকার যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে গঠন করা হয়, সেই রাজনৈতিক দলগুলো যদি সরকারে থাকাকালীন অবস্থায় জনগণের ইচ্ছা অনিচ্ছাকে ব্যক্ত করতে না পারে, তাদের অধিকারকে যদি সঠিকভাবে নির্দিষ্ট করতে না পারে, তাহলে সরকার কিন্তু পড়ে যায়, ভেঙে যায়। সেই জন্য আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সরকার 5 বছর অন্তর পরিবর্তন হয়, মানে একটা টার্ম, মেয়াদ আছে, সেই মেয়াদের মধ্যে আবার নির্বাচন হয়। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে সেখানে নির্বাচন কিন্তু 4 বছর অন্তর হয়ে থাকে। তাহলে সরকার পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র কোনোভাবেই পরিবর্তনশীল নয়। এরপরে চলে আসি বিরোধিতা। আমরা যখন বিরোধিতার প্রশ্নে আসছি, তখন কিন্তু আমরা বলতেই পারি রাষ্ট্রের বিরোধিতা কিন্তু কোনোভাবেই আমরা করতে পারি না। রাষ্ট্রের যদি আমরা বিরোধিতা করি, তাহলে আমাদেরকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী বলা হবে। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে রাষ্ট্র মৃত্যুদণ্ডও পর্যন্ত দিতে পারে, শাস্তি বিধান করতে পারে। কিন্তু অন্যদিকে সরকারের কিন্তু বিরোধিতা করা যায়। সরকার যদি কোনো সময় জনকল্যাণমুখী কাজ করতে অসমর্থ হয়, তাহলে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করা যায়। কিন্তু এটা সবসময় মনে রাখবে, রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা করা যায় না। পরে রয়েছে সদস্যপদ। সকল মানুষ রাষ্ট্রের সদস্য, মানে রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ করা আবশ্যক। মানুষ জন্মগ্রহণ করার পরে সে কিন্তু সেই রাষ্ট্রের স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক সেই রাষ্ট্রের সদস্য হয়ে যায়। কিন্তু অন্যদিকে সরকারের সদস্যপদ গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক নয়। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নির্বাচিত হতে চায়, নির্বাচিত হওয়ার পর সে যদি সরকার গঠন করতে পারে, দেখবে অনেক রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা করার পর যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসে, তারাই কিন্তু ক্ষমতা দখল করে, ক্ষমতার আসনে বসে। তাহলে এখানে আমি কোন রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করব, কোন রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করব না, সেটা কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। তাহলে সদস্যপদের দিক থেকে কিন্তু রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু রাষ্ট্র এবং সরকারের মধ্যে বৈসাদৃশ্যগুলো আলোচনা করলাম। এরপরে এর সঙ্গে যে বিষয়টা আলোচনা করব, সে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টা কি? রাষ্ট্র ও প্রতিষ্ঠান বলতে পারো, বা সামাজিক সংগঠনও বলতে পারো। আমি সঠিক লিখে দিচ্ছি, সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানও হয়। তাহলে রাষ্ট্র এবং সামাজিক সংগঠনের মধ্যে তুলনামূলক পার্থক্য, এই বিষয়টা আলোচনা করব। কিন্তু সেই বিষয়টা আলোচনা করার আগে আমাদের এই বিষয়টা জেনে নিতে হবে যে তুলনামূলক পার্থক্যটা আসলে কি। যখন আমরা তুলনামূলক আলোচনা করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা কি করব? রাষ্ট্র এবং সামাজিক সংগঠনের মধ্যে সাদৃশ্য কোথায় কোথায় আছে সেই বিষয়টা দেখব, এবং কোথায় কোথায় বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয়টা আমরা কিন্তু আলোচনা করব। তাহলে আমরা রাষ্ট্রের সংজ্ঞা জেনেছি, পড়েছি, এবং সেখানে গার্নারের সংজ্ঞা আমরা আলোচনা করেছি দ্বিতীয় পাঠে। কিন্তু আমরা সামাজিক সংগঠন বা অন্যান্য সামাজিক সংগঠন বিষয়টা কি সেটা কিন্তু আমরা জানি না। সেই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তাহলে সামাজিক সংগঠন বা অন্যান্য সংঘ, এর সংজ্ঞাটা কি, বা আমরা কাকে বলবো? দেখো, কোনো বিশেষ একটি বা কয়েকটি
উদ্দেশ্য সাধনের জন্য কিছু সংখ্যক ব্যক্তি যখন একসঙ্গে সংঘবদ্ধ হবে তখন তাকে বলা হবে সংঘ বা সামাজিক সংগঠন। তোমরা অনেকেই দেখবে অনেক ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো কিন্তু এক একটা সামাজিক প্রতিষ্ঠান, এক একটা সংঘ। এরকম ভারতবর্ষে অনেক সামাজিক সংগঠন রয়েছে, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংগঠন রয়েছে। আমরা অনেক শ্রমিক সংগঠনের নাম জানি, যেমন সিটু, AITUC। এই সমস্ত সংগঠনগুলোর মতো আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক ধর্মীয় সংগঠন রয়েছে। যেমন একটি ধর্মীয় সংগঠন হচ্ছে রামকৃষ্ণ মিশন, ভারতীয় সেবাশ্রম সংঘ, এগুলো ধর্মীয় সংগঠন। আবার দেখো রেড ক্রস সোসাইটি, এটা একটি সামাজিক সংগঠন, মানে সামাজিক সেবামূলক সংগঠন। এরকম অনেক সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন রয়েছে। এই সমস্ত সংগঠনগুলোকে বলা হবে তোমার সংঘ বা সামাজিক প্রতিষ্ঠান। বিষয়টা ক্লিয়ার? যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার আসি রাষ্ট্র এবং অন্যান্য যে সামাজিক সংগঠন রয়েছে সেই তার সাদৃশ্যতে। তারপরে আমরা বৈসাদৃশ্য আলোচনা করব। তাহলে রাষ্ট্র ও সামাজিক সংগঠনের যে সাদৃশ্য, প্রথম সাদৃশ্যটা কি? উৎপত্তি স্থল। রাষ্ট্র এবং সামাজিক সংগঠন উভয়েরই উৎপত্তি হয়েছে সমাজ থেকে, মানে সময় থেকে রাষ্ট্র এবং সময় থেকে অন্যান্য সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, সংঘ, এগুলো কিন্তু উৎপত্তি হয়েছে, মানে সময়টাই কিন্তু মূল। তার মধ্যে রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংগঠন রয়েছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে রয়েছে জনসমষ্টি। রাষ্ট্রের যেমন জনসমষ্টি রয়েছে তেমনি অন্যান্য সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানেরও কিন্তু জনসমষ্টি রয়েছে। জনসমষ্টি না থাকলে কিভাবে তোমার সামাজিক সংগঠন গড়ে উঠবে আর কিভাবে তোমার রাষ্ট্র গড়ে উঠবে? তাহলে দুই ক্ষেত্রেই জনসমষ্টির প্রয়োজন রয়েছে। 3 নম্বরে কি রয়েছে? পরিচালক মণ্ডলী। রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটা পরিচালন মণ্ডলী রয়েছে। যেমন সরকার রাষ্ট্রকে পরিচালনা করে, তেমনি অন্যদিকে সামাজিক সংগঠনগুলোকে পরিচালনা করার জন্য পরিচালক মণ্ডলী আছে, বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। দেখবে সেখানে সম্পাদক, সভাপতি, বিভিন্ন সদস্য এগুলো রয়েছে, সেটাকেই বলা হবে পরিচালক মণ্ডলী। তাহলে উভয়কেই, মানে রাষ্ট্র এবং সামাজিক সংগঠনকে পরিচালনা করার জন্য পরিচালক মণ্ডলীর প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে চলে আসি আমরা 4 নম্বর সাদৃশ্য যেটা রয়েছে, আইন প্রণয়নের ক্ষেত্রে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র জনগণকে পরিচালনা করার জন্য বিভিন্ন রকম আইন কানুন প্রণয়ন করে থাকে বা নিয়ম কানুন তৈরি করে থাকে। অন্যদিকে যখন আমরা সংঘ পড়ছি বা সংঘের কথা জানছি, সেই সংঘকে পরিচালনা করার জন্যও কিন্তু সেখানে অনেক নিয়ম কানুন তৈরি করা হয়ে থাকে, না হলে একটা সংঘ বা প্রতিষ্ঠান চলতে পারে না। তাহলে আমরা এইগুলো রাষ্ট্র এবং সামাজিক সংগঠনের যে সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যগুলো আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি বৈসাদৃশ্যের প্রথমে রয়েছে উদ্ভবগত পার্থক্য। সমাজ যখন বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের ফলে একটি বিশেষ স্তরে এসে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। রাষ্ট্র কিন্তু প্রথমে উদ্ভব হয়ে যায়নি, সমাজ বিবর্তিত হয়েছে। ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্র নামক যন্ত্রটি গড়ে উঠেছে বা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। কিন্তু অন্যদিকে আমরা যখন সামাজিক সংগঠনের কথা আলোচনা করব বা সংঘের কথা আলোচনা করব বা প্রতিষ্ঠানের কথা আলোচনা করব, তখন দেখব যে এই সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, সংঘ এগুলো কিন্তু মানুষ নিজের ইচ্ছায়, নিজেই স্বেচ্ছাকৃতভাবে তৈরি করেছে, নিজের প্রয়োজনে তৈরি করেছে। তাহলে উদ্ভবগত দিক থেকে রাষ্ট্র এবং সামাজিক সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে। 2 নম্বর পার্থক্য বা বৈসাদৃশ্য, কর্ম পরিধিগত ক্ষেত্রে পার্থক্য। কর্মের পরিধি, একটা রাষ্ট্রের কর্মের পরিধি বা সে কতদূর পর্যন্ত তার কাজটা করতে পারে। রাষ্ট্রের একটা ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ডের যে চতুর্সীমা রয়েছে, সেই চতুর্সীমার মধ্যেই একটা রাষ্ট্রের কার্যক্ষেত্রের পরিধিটা সীমাবদ্ধ। যদি আমরা সামাজিক সংগঠনের কথা আলোচনা করি, সেই সামাজিক সংগঠন যখন আলোচনা করতে যাব, তার কিন্তু কর্মক্ষেত্রের পরিধিটা একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। একটা সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান তার কার্যক্ষেত্রের পরিধি বিশ্বব্যাপী, মানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরিব্যাপ্ত। যেমন দেখো রামকৃষ্ণ মিশন, সেই রামকৃষ্ণ মিশন কি শুধুমাত্র ভারতে রয়েছে? বিদেশের মাটিতেও রয়েছে। তাহলে সামাজিক সংগঠনগুলো রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে
অন্য রাষ্ট্রের সীমানাতেও তারা কাজ করতে পারে। আমরা এখানে একটা উদাহরণ দেই, একটা ধর্মীয় সংগঠনের কথা, ইসকন মন্দির। ইসকন মন্দির কি আমাদের ভারতের মন্দির? আদবেও না। ইসকন মন্দির হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। সেই সংস্থাটি ভারতের মাটিতে একটি ধর্মীয় সংগঠন তৈরি করেছে, তার নাম হচ্ছে কি ইসকন। তাহলে এরকম ধর্মীয় অনেক সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এগুলো কিন্তু রাষ্ট্রীয় সীমানার বাইরে গিয়েও কাজ করতে পারে। এরপর রয়েছে 3 নম্বর যে পার্থক্যটা, সদস্যপদ সংক্রান্ত পার্থক্য। সদস্যপদ, একটি ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে পারে, মানে একজন ব্যক্তি একাধিক রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে পারে না। অন্যদিকে একজন ব্যক্তি একাধিক সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করতে পারে। যেমন ধরা যাক তুমি একটি ফুটবল ক্লাবের সঙ্গে জড়িত, মানে যুক্ত রয়েছ, তাহলে তুমি কি কোনো রকম কোনোভাবে একটি দুর্গাপূজা যে কমিটি রয়েছে তার সঙ্গে যুক্ত নও? তুমি একদিকে ফুটবল ক্লাব, অন্যদিকে দুর্গাপুজোর যে প্রতিষ্ঠান সংগঠন রয়েছে সেখানেও তুমি যুক্ত। তাহলে একসঙ্গে দুটি সঙ্গে সঙ্গে তুমি যুক্ত থাকতে পারছো, মানে দুটো জায়গারই তুমি সদস্যপদ নিয়ে আছো। তাহলে সদস্যপদগত দিক থেকে রাষ্ট্রের ক্ষেত্রে তুমি কিন্তু একটি রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে পারবে, কিন্তু সামাজিক সংগঠনের ক্ষেত্রে তুমি একাধিক সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করে থাকতে পারবে, নিতে পারবে। এরপর রয়েছে 4 নম্বর পার্থক্য, সদস্যপদের প্রকৃতির ক্ষেত্রে পার্থক্য। রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা কিন্তু আবশ্যিক। তুমি যখন জন্মগ্রহণ করছো তুমি কিন্তু অটোমেটিকই ওই রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করে ফেলেছ। কিন্তু অন্যদিকে তুমি কোন সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করবে না করবে সেটা কিন্তু তোমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত চাহিদা। তাহলে সামাজিক সংগঠনের ক্ষেত্রে তোমার কিন্তু সদস্যপদ নিতেও পারো, না নিতেও পারো। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল, মানে কোনো রকম কোনো বাধ্যতামূলক নয়। এরপরে চলে আসি আমরা 5 নম্বর পার্থক্যে, উদ্দেশ্যগত পার্থক্য। একটি রাষ্ট্রের নিজস্ব বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই, কিন্তু অন্যদিকে যে সামাজিক সংগঠন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটা উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়। যখন আমরা সংঘ বা প্রতিষ্ঠানের সংজ্ঞা দেখেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম, সেখানে আমরা একটা বিষয় জেনেছিলাম যে কোনো একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য কিছু সংখ্যক ব্যক্তি যখন সংঘবদ্ধ হয়, তাহলে দেখো উদ্দেশ্য সাধনের জন্য, তাহলে রাষ্ট্রের উদ্দেশ্য বহুমুখী হতে পারে বা উদ্দেশ্য নির্দিষ্ট নাও হতে পারে, কিন্তু একটা সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান এর কিন্তু উদ্দেশ্য নির্দিষ্ট। ফুটবল ক্লাব, তার উদ্দেশ্য কি? ফুটবল খেলাটা যাতে মানুষ আরো শিখতে পারে, সেই জন্যই ওই ক্লাবটা তৈরি করা হয়েছে। দুর্গাপুজো উৎসব কমিটি ক্লাব, সেটা কিসের জন্য তৈরি করা হয়েছে? পুজো করার জন্য। তাহলে একটা উদ্দেশ্য রয়েছে। এটা গেল 5 নম্বর। এরপরে চলে আসি আমরা 6 নম্বর যে পার্থক্যটা রয়েছে, ক্ষমতাগত পার্থক্য। রাষ্ট্র জনগণের জন্য আইন প্রণয়ন করে, সেই আইন যদি জনগণ মেনে না চলে তাহলে রাষ্ট্র ব্যক্তিকে শাস্তি দিতে পারে। সে শাস্তিটা কেমন হবে? কঠোর শাস্তি। এমনকি যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নিয়মকানুন মেনে না চলে তাকে রাষ্ট্র মৃত্যুদণ্ডও পর্যন্ত দিতে পারে। অন্যদিকে যে সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে সেখানের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুন যদি না মানো তাহলে সেই সংঘ বা প্রতিষ্ঠান তোমাকে সেই সংঘ বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করতে পারে মাত্র, মানে তাড়িয়ে দিতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবেই মৃত্যুদণ্ড দিতে পারে না। তাহলে এইভাবে রাষ্ট্র এবং সামাজিক সংগঠনের মধ্যে ক্ষমতার পার্থক্য রয়েছে। এরপরে চলে আসি আমরা 7 নম্বর যে পার্থক্যটা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, সার্বভৌমিকতার গত দিক থেকে পার্থক্য। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। রাষ্ট্র ছাড়া অন্যান্য কোনো সামাজিক সংগঠনের এই ক্ষমতা থাকে না। তাহলে আমরা যদি অন্যদিকে দেখি, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এদের কিন্তু কোনোভাবেই সার্বভৌম ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে এইগুলো রাষ্ট্র এবং সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান বা সংঘের মধ্যে পার্থক্য এবং হচ্ছে সাদৃশ্য। তাহলে আজকের আলোচনাতে আমরা দুটো বিষয় আলোচনা করলাম, একটা রাষ্ট্রের সঙ্গে সরকারের পার্থক্য, অন্যদিকে রাষ্ট্র এবং অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে তুলনামূলক পার্থক্য। এই দুটো বিষয় আলোচনা করলাম। ঠিক আছে, এইভাবেই আমরা এই আলোচনা মানে এই অধ্যায়ের আলোচনাটা আমরা শেষ করলাম।
এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো দেওয়া হবে, সেই এমসিকিউ পাসওয়ার্ড এই অধ্যায়ের কোনো না কোনো আলোচনাতে দেওয়া আছে, সেই পাসওয়ার্ডগুলো গ্রহণ করে দেখে তোমরা কিন্তু এই যে পিডিএফটা দেওয়া হবে, পিডিএফটা ডেসক্রিপশানে দেওয়া হবে বা প্রথম কমেন্টে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং সেই পিডিএফে পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটা ওপেন করতে পারবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।